ডাটা এন্ট্রি চতুর্থ পর্বে কি কি থাকবে তা একটু আগে আলাপ আলোচনা করি। আচ্ছা দেখেন, ডাটা এন্ট্রি আজকের পর্বে যে সকল বিষয়গুলো থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি কিংবা ই কমার্স ডাটা এন্ট্রি। ই কমার্স ডাটা এন্ট্রি আচ্ছা, এটা দেখাবো, সমস্যা নেই, এটা মনে আছে, আমি এটা দেখাই দেবো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার থাকবে হচ্ছে তারপর প্রোডাক্ট লিস্টিং। এই ই কমার্স ডাটা এন্ট্রি এন্ড প্রোডাক্ট লিস্টিং একই বিষয়, তবে এটা দুটা নাম। ই কমার্স ডাটা এন্ট্রি কি এন্ড প্রোডাক্ট লিস্টিং কি, দুটোটাই আমি একই সাথে বুঝাই দেবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আপনার এখানে পিডিএফ, ওয়ার্ড, পিডিএফ, এক্সেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই বিষয়গুলো আজকে আপনার সামনে থাকবে, ঠিক আছে। এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে থাকবে। আচ্ছা, প্রথমত আমি একটু এটা নিয়ে আলাপ আলোচনা করি। ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি কিংবা ই কমার্স ডাটা এন্ট্রি। ই কমার্স বলতে আমরা কি বুঝি? ই কমার্স বলতে আমরা বুঝি কোনো ই কমার্স সাইট যেটা একটা স্টোরের মতো হয়ে থাকে, তাই না? এমন কোন ই কমার্স সাইট। এই সকল ই কমার্স সাইটের ভিতরে দেখেন, আমি কয়েকটা সাইট দেখাই প্রথমে। যেমন ধরেন পিওর শপ, এই যে PureShop.com, এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট। এটা ই কমার্স ওয়েবসাইট মানে যেখানে একটা দোকানের মতো সাজানো থাকে, একটা প্রোডাক্টের মতো সাজানো থাকে, সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা হয়। এই যে প্রোডাক্ট সেল, আমরা কিন্তু জানি ওয়েবসাইট বহু ধরনের হয়, বহু প্রকারের হয়। তার মধ্যে একটা প্রকার হচ্ছে এই ই কমার্স প্রকার, ঠিক আছে। এটাকে আমরা বলি ই কমার্স ওয়েবসাইট। একটু লোডিং এ টাইম নিতেছে। তো এরকম মনে করেন যে আপনার আরো অনেক ধরনের আছে, আরো অনেক আছে, যেমন অ্যামাজন একটা ই কমার্স ওয়েবসাইট, তারপর হচ্ছে আলিবাবা, আলি এক্সপ্রেস, এগুলো কিন্তু সবই ই কমার্স ওয়েবসাইট, বুঝতে পারতেছেন? এগুলো সবই ই কমার্স ওয়েবসাইট। এই সকল ই কমার্স ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, এত সময় তো লাগে না। তাদের ওয়েবসাইট সমস্যা। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি যদি দেখাই, দেখেন আলি এক্সপ্রেস, এই একটা ওয়েবসাইটে ঢুকি, এইটা যেমন ওয়েবসাইট, এটাও যেমন আপনার ই কমার্স ওয়েবসাইট, ওইটাও তেমন ই কমার্স ওয়েবসাইট, তবে আলি এক্সপ্রেস আর ওটার মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্য গুলো দেখেন, আপনারা দেখেন যে এখানে এই যে দেখছেন অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক ধরনের প্রোডাক্ট, যেসব প্রোডাক্ট গুলা তারা সেল করে। এই যে প্রোডাক্ট গুলা সেল করার জন্য এই যে প্রোডাক্ট গুলা যে এখানে আপলোড করা হয়েছে, যে সকল প্রোডাক্ট গুলা এখানে আপলোড করা হয়েছে, সেই সকল প্রোডাক্ট গুলারই বলা হয় প্রোডাক্ট লিস্টিং। এই যে প্রোডাক্ট গুলা যে আপলোড করা হয়েছে, এগুলাকে এই যে লিস্ট বাই লিস্ট করছে, এগুলাকে বলা হয় প্রোডাক্ট লিস্টিং, বুঝতে পারতেছেন? ই কমার্স ডাটা এন্ট্রি, ই কমার্স সাইটে এই যে ডাটা গুলা, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের আরো বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন ইনফরমেশন, ডাটা গুলাকে এখানে এন্ট্রি করা, ঠিক আছে, এগুলোকে বলা হয় ই কমার্স ডাটা এন্ট্রি, ই কমার্স
ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, আর এটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। এই যে প্রোডাক্ট গুলাকে দেখেন, একটা প্রোডাক্ট আমি ঢুকলাম, দেখেন একটা প্রোডাক্ট আমি ঢুকলাম, আচ্ছা চতুর্থ ক্লাস চলে, তাও যদি আপনাদেরকে মনে করেন যে ক্লাসের রুলস বলে দিতে হয় তাহলে কেমনে হইব? তো দেখেন এই যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন, প্রোডাক্টটা সম্পর্কিত ইনফরমেশন, আরো ইনফরমেশন, প্রোডাক্টের সাইজ, প্রোডাক্টের অন্যান্য প্রোডাক্ট, প্রোডাক্টের আরো ভেরিয়েন্ট, ঠিক আছে, কতদিন লাগবে, শিপিং টিপিং, এগুলো সব রিভিজিবি যা আছে এই সব কিছু হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টিং এর আওতাভুক্ত। এইগুলা কি লিস্টিং করাটাকে প্রোডাক্ট লিস্টিং বলা হয়। এই যে এত এত প্রোডাক্ট, আলি এক্সপ্রেসে কত হাজার কত লক্ষ প্রোডাক্ট আছে কেউ জানে না। এত প্রোডাক্ট কি তারা নিজেরা করছে? তারা নিজেরা কিন্তু আপলোড করে নেয়, তারা কারো না কাউরে দিয়া এগুলো আপলোড করাইছে। বুঝতে পারতেছেন? এই যে যাদেরকে হায়ার করা হয়, এরকম ফ্রিল্যান্সারদের হায়ার করা হয়, বলা হয় তুমি আমার ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট লিস্টিং করে দিবা, ঠিক আছে, তার জন্য তোমাকে এত ডলার দেওয়া হবে। দেখেন এটা দেখানোর জন্য যদি আমি একটু চলে যাই হচ্ছে ফাইবারে সরাসরি, আগে কাজটা বুঝাতে চাচ্ছি আপনাদের, তাহলে কাজ কিভাবে করে সেটাও বুঝতে পারবেন ভালো করে। যেহেতু আপনাদের সকল কাজ ফাইবার দ্বারাই হবে, দেখেন এখানে যদি লিখি প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্টিং, দেখছেন এখানে এমন অনেক ধরনের কাজ আছে। এই যে আই উইল ডিজাইন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ইমেজ, এমন অনেক কাজ আছে। আই উইল ডিজাইন প্রফেশনাল অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, এগুলো জাস্ট এই প্রোডাক্ট লিস্টিং কাজগুলো হচ্ছে আমার। বুঝতে পারছেন? আমি যদি এখানে লিখি ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, দেখেন ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, তারপরে কত বলেছে, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি এন্ড ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং, আই উইল ডু প্রফেশনাল ডাটা এন্ট্রি ডাটা স্ক্যাপে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। দেখতে পাচ্ছেন, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি এন্ড এগুলো কিন্তু অনেক কাজ আছে। আই উইল ডু ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, দেখা যাচ্ছে ঢুকি, এই যে দিচ্ছে এখানে 4 ঘন্টার কাজ, ওই একই কাজ করবে, একই ধরনের, তবে এটা ওয়ার্ডপ্রেসে করবে। ঠিক আছে, যে প্রোডাক্ট লিস্টিং দেখছেন, হাইলাইট করে দিছি। তো এটাই হচ্ছে কাজের, এই কাজগুলো আমরা শিখবো মোটামুটি এখন। তার জন্য আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের পার্শ্ববর্তী আরেকটা আইটি কোম্পানির একটা ওয়েবসাইট আমরা ব্যবহার করতেছি বর্তমানে, ঠিক আছে, যেটা হচ্ছে ই-কমার্স ডট pixeliteinst.com, ই-কমার্স ডট pixeliteinst.com। এটা হচ্ছে একটা প্রোডাক্ট লিস্টিং ওয়েবসাইট, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট, দেখেন প্রোডাক্টে আমি ঢুকি, এখানে যে প্রোডাক্টের ইমেজ আপলোড করা হয়েছে, প্রোডাক্টের টাইটেল দেওয়া হয়েছে, প্রোডাক্টের স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এখানে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, তারপর নিচে আরো কিছু ডিজাইন, এই যে প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট, এই সকল বিষয়গুলো করা হয়েছে। এই জিনিসগুলাকেই বলা হয় প্রোডাক্ট লিস্টিং, ঠিক আছে। আর এই জিনিসগুলো আমরা এখন করব। একটা যাওয়ার আগে আমি একটু কথা বলে নিতে চাই, প্রতিটা ওয়েবসাইটকে, প্রতিটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, প্রতিটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। আমরা যদি বলি ফ্রন্ট এন্ডটা কি, এই যে আমরা উপরে যে ডিজাইনটা দেখতে পাইছিলাম একটু আগে, এই যে ডিজাইনটা দেখা যাইতেছে আসে, এই যে দেখেন
এখানে ইমেজ গুলা সিরিয়াল বাই সিরিয়াল আছে, এখানে কিছু ক্যাটাগরি লেখা আছে, আর অনেক ডিজাইন থাকে, তাই না? যে উপরে যে ডিজাইনটা দেখা যায়, একটা ওয়েবসাইটে ঢুকলেই উপরে যে ডিজাইনটা দেখা যায় সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। আর যেখানে এই ডিজাইনটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ব্যাক এন্ড। আমি যদি এটাকে একটা শপের সাথে কিংবা একটা শোরুমের সাথে তুলনা দিই, যেখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখি সাজানো গোছানো করা থাকে ওইটাকে আমরা শোরুম বলি। যেখানে এই প্রোডাক্টটা তৈরি করা হয়, যেখানে প্রোডাক্টটা প্যাকেজিং করা হয়, যেখানে প্রোডাক্টটার সকল কার্য সম্পাদন করা হয়, সেই জায়গাটাকে কি বলে? ওয়ার্কশপ। তো ব্যাক এন্ড হচ্ছে ওয়ার্কশপের সাথে সিমিলার, ওয়ার্কশপের মতো, এন্ড ফ্রন্ট এন্ডটা হচ্ছে শোরুমের মতো। বুঝতে পারতেছেন? তো এটা সবাই মনে রাখার চেষ্টা করবেন যে ফ্রন্ট এন্ড হচ্ছে যে ডিজাইনটা আমরা দেখি এটাকে ফ্রন্ট এন্ড বলে, এন্ড যেখানে ডিজাইনটা তৈরি করা হয় সেটাকে ব্যাক এন্ড বলে। তো আমরা এই ফ্রন্ট এন্ডেরই একটা কাজ করব। এখান থেকে যদি আপনাদের ব্যাক এন্ডে প্রবেশ করতে হবে, যে কোনো কাজ করতে গেলে আপনাদের ব্যাক এন্ডে প্রবেশ করতে হবে। এন্ড ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য কি করতে হবে? আর ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য কি করতে হবে? এই যে যে উপরে লিংকটা, উপরে যে লিংক, আপনাদের সার্চ বারে যে লিংক থাকবে, এই যে লিংকটা www.ecommerce.pixelitinstitute.com লিখে স্ল্যাশ দিয়ে wp-admin লিখতে হবে। আমি আবারও বলতেছি, ওয়েবসাইটের লিংকের পরে স্ল্যাশ দিয়ে wp-admin লিখে সার্চ করতে হবে। এটা কিন্তু আমি আবার পরবর্তীতে মোবাইলে দেখাই দিব, সমস্যা নাই, টেনশন করবেন না। বুঝছেন? wp-admin দিয়ে যখন দেখাই দিছি আর কি, -admin দিয়ে যখন ক্লিক করছি, তখনই আমার একটা অন্য পেজে চলে আসছে। সেই পেজে চলে আসার পরে লগইনের সময় এখানে অ্যাডমিন এন্ড অ্যাডমিন দিয়ে দিবেন, দুটো অ্যাডমিন দিয়ে দিবেন। ঠিক আছে? ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে এখানে সাইন ইন দিয়ে দিবেন। সাইন ইন যখন দিবেন, এখানে দুটো অপশন আপনার সামনে চলে আসবে। একটা হচ্ছে আপনার এখানে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমি তোমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তুমি সেটা দ্বারা প্রবেশ করো, তাহলে এখানে এসে যে উপরে ইমেল কিংবা ইউজার নেম দিয়ে দিবেন আর এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়ে দিবেন, হয়ে যাবে। কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে না তুমি এখান থেকে রেজিস্টার করে নাও, সেক্ষেত্রে কি করবেন? এই যে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ইউজার নেম চাইবে, আমি যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলাম, আর এখান থেকে মেইলটা দিয়ে দিলাম। এখানে আমি আমার মেইলটা দিয়ে দিলাম, যে এই যে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে তাকে নিয়ে আসবে। দেখেন কি বলছে? রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর মেইল দেন ভিজিট লগইন পেজ। আমি আমার মেইলটাকে চেক করি, দেখেন এখানে চলে আসছে, এখন আসে নাই, এই যে আইসা পড়ছে। বুঝছেন? এখান থেকে একটা লিংক পাঠিয়ে দিছে তারা মেসেজের মাধ্যমে, আমার মেইল বক্সে একটা লিংক পাঠিয়ে দিছে। এই যে লিংকটা আছে, এই লিংকটাতে যুক্ত হবে। প্রবেশ করলাম, এখান থেকে একটা পাসওয়ার্ড চাইছে, এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। যে পাসওয়ার্ড চাই সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে রিসেট পাসওয়ার্ড। দেখেন আপনার এটা হয়ে গেছে। দেন এখানে লগইন, আবার লগইন ক্লিক করব। থ্যাঙ্কস। আবার লগইনে ক্লিক করব, লগইনে ক্লিক করে এই যে লগইন, এখান থেকে আপনার সেই ইউজার নেম, মেইল এবং পাসওয়ার্ড দিয়ে যেটা দ্বারা আপনার রেজিস্ট্রেশন করছেন সেইটা দিয়ে এখানে লগইন দিয়ে দিবেন। এখানে আপনি একজন এডিটর মোড হিসেবে ঢুকতেছেন, মানে একজন জাস্ট এডিটকারী হিসেবে আপনি এখানে প্রবেশ করতেছেন। এখানে আরো এমন অনেক অপশন আপনারা পাবেন না, মানে এখানে অনেক লম্বা একটা অপশনের খেলা থাকে এখানটাতে। আচ্ছা, আমরা এখন প্রবেশ করলাম কোথায়? ব্যাকএন্ডে। ব্যাকএন্ড বলতে ওয়ার্কশপ যেটাকে আমরা বলি, সেই ব্যাকএন্ডে আমরা কিন্তু প্রবেশ করছি। প্রবেশ করার পরে দেখেন এখানে আপনারা ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডে হচ্ছে কতগুলা পোস্ট করা হয়েছে, কোন পোস্টের কি আশঙ্কা আছে, কি আসে বিষয়, সকল কিছু এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে পোস্ট, এখান থেকে অল পোস্টে গেলে সকল পোস্ট দেখতে পারবেন।
নতুন করতে গেলে অ্যাড নিউ, তারপর হচ্ছে ক্যাটাগরি ট্যাগ, এগুলো ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে মিডিয়া, মিডিয়া বলতে যত ইমেজ ব্যবহার করছেন সেই ইমেজের একটা লাইব্রেরি আছে। আরো যদি নতুন ইমেজ আপলোড দিতে চান সেক্ষেত্রে অ্যাড নিউ আছে। তারপর হচ্ছে পেজেস, কতগুলা পেজ আছে কি আসে বিষয়, এন্ড কয়টা কমেন্ট আসছে, এই পর্যন্তই হচ্ছে আপনাদের কাজ। এর বাইরে আর আপনাদের কোনো কাজ নেই। ঠিক আছে? তো আমরা এর মধ্যেই করব, কি করব, এখান থেকে এই যে পোস্ট, পোস্ট থেকে অ্যাড নিউ, এখানে যা দেখতেছেন মোবাইলে কিন্তু সেম, একদম এ টু জেড তাই আসবে, একদম এরকমটাই দেখতে পাবেন আপনারা। তো ভালো করে ফলো করেন, আমি লাস্টে কিন্তু আবার দেখাই দেবো মোবাইলে যে এটা সেম সেম দেখা যায় কিনা। একদম সেম, প্রতিটা অপশন, প্রতিটা মেনু, প্রতিটা অবস্থান সেম। ঠিক আছে? এই দেখেন, এটাও কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট। দেখছেন এখানে এমন অনেক আছে। বুঝলেন? এখানে অনেক ধরনের প্রোডাক্ট, এই এত এত প্রোডাক্ট, এটা কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট। এত প্রোডাক্ট কিন্তু তারা নিজেরা আপলোড করে না, সব কারো না কারোর মাধ্যমে করাইছে। আমি এর মধ্যে একটা নিবো, ধরেন মেন্স ওয়াচ নিলাম। আমি এগুলো জাস্ট আপনাদের দেখায় দেখে আপলোড করার জন্য আরেকটা নতুন ওয়েবসাইট নিয়ে ওটা ধরো এখান থেকে নিচ্ছি। ধরেন এটা তো ঢুকলাম। ঠিক আছে? তো এখন এখানে দেখেন, আমাদের এখানে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, সকল কিছু আমি একটু একটু করে দেবো, সবাই ভালো করে খেয়াল করুন। আমি এখান থেকে যে টাইটেলটা নিলাম, এই টাইটেল এগুলা কিন্তু দিয়ে দিবে আপনার ক্লায়েন্ট। টাইটেল যা লাগবে এগুলো দিয়ে দিবে কিন্তু সব আপনার ক্লায়েন্ট আপনার টাইটেল। তারপর হচ্ছে কি ডেসক্রিপশন, দেখেন আমি একটু নিচে যাই, এই দেখছেন ডেসক্রিপশন। এই স্যার হলো আজকে ক্লাসটা কিসের উপরে হচ্ছে স্যার? হ্যালো ঠিক আছে ভাই, আমি প্রতিনিয়ত কিন্তু না করছি ভাই, এভাবে মাইক অন করে কথা বলবেন না। কথা কি বুঝেন না আপনারা নাকি? আমি বুঝলাম না। প্রশ্ন থাকলে হাত ওঠান, নাহলে মেসেজে বলেন, রিপ্লাই দিচ্ছি আমি। ক্লাস হচ্ছে, ক্লাস শুরুর দিকে ছিলেন না আপনি? কে করলেন প্রশ্নটা? ক্লাসটা হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রির উপরে, ঠিক আছে, প্রোডাক্ট লিস্টিং এর উপরে। ক্লাসের রুলস এর বাইরে যাবেন তো ক্লাস থেকে বের করে দেবো, করে দিলাম। আর যদি বুঝতে অসুবিধা হয়, কোনো প্রকার সমস্যা হয়, মেসেজে বলবেন, নাহলে হাত উঠাইবেন, আমি সুযোগ করে দিব। কোনো প্রকার সমস্যা থাকলে সেটা সমাধান করে দেবো সাথে সাথে। আপনারা উল্টা দিকে যান কেন? দেখেন এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি এখানে প্রথমত আমি এখানে টাইটেল দিছি, তারপর হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে? ডেসক্রিপশনটা কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, যদি নাও পান, ক্লায়েন্ট যদি ডেসক্রিপশন দিতে না পারে, তখন কি হবে, এই যে প্রোডাক্টটা আছে না, এই প্রোডাক্টটা কিন্তু একটা কোম্পানি বেচতেছে না, এরকম প্রোডাক্ট গুলা কিন্তু হাজারো অন্যান্য কোম্পানি, অনেক কোম্পানি বেচে। এটা জাস্ট নিয়ে গুগলে সার্চ করে দিবেন, জাস্ট নিয়ে এখান থেকে যে গুগলে সার্চ করে দিবেন, দেখছেন এমন কত কতগুলো আইসা পড়ছে, ইমেজও কিন্তু আইসা পড়ছে। এন্ড এখানে কে বেচতে, তারা যে বেচতেছে, তারপর হচ্ছে আর অনেক কোম্পানিতে বেচতেছে, তারিক ওয়াচ, অথবা এখানেও আছে। মানে এই ব্র্যান্ডের ঘড়ি যে শুধুমাত্র যে আমি স্বপ্ন থেকে পাইছি কিংবা আপনার ক্লায়েন্ট দিচ্ছে শুধু তিনি নিজে বিক্রি করতেছে এমন কিন্তু না। এই ব্র্যান্ডের ঘড়ি আর অন্যান্য অনেক ধরনের কোম্পানিও সেল দিতে পারে।
তো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ইনফরমেশন মানে হচ্ছে ডেসক্রিপশনটা দিতে নাও পারে, নামটা তো অবশ্যই দিতে হবে, ইমেজ না দিলেও হবে। ডেসক্রিপশন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দিতে নাও পারে, তারপরও আপনি এভাবে যদি গুগলে সার্চ করেন আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন। বুঝতে পারতেছেন? যদি ক্লায়েন্ট আপনাকে দিতে নাও পারে, আপনি যদি সার্চ করে খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনি একটা সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এখন আমি যদি এই জায়গায় ঢুকি, আমি কিন্তু সকল কিছু পেয়ে যাবো। আমি এই জায়গায় যাবো না, জাস্ট এটা দেখানোর জন্য। আমরা এই দুটো জিনিস কিন্তু ব্যবহার করছি। দেখেন এখানে একটা জিনিস বুঝাই, আমি যখন এই যে প্রোডাক্টটাতে গেছি, একটু নিচে যাই, দেখেন প্রোডাক্টের সাথে আরো কিছু আছে, ইউ মে অলসো লাইক, কিংবা বেস্ট সেলিং প্রোডাক্ট, এমন একটা জিনিস প্রতিটা ওয়েবসাইটে থাকে, যেমন এই জায়গাটাতে আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, অন্যদেরও কি আমার কথা একটু শুনতে সমস্যা হইতেছে নাকি? কথা ঠিক আছে? কথা ক্লিয়ার? ইয়েস অর নো একটু জানান তো। ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে অন্য যারা আছে তারা একটু কষ্ট করে আপনি নেটওয়ার্ক সিস্টেমটা চেক করেন। অন্য যারা আছেন তারা একটু কষ্ট করে নেটওয়ার্ক সিস্টেমটা চেক করেন, তাহলেই হবে। দেখেন, আচ্ছা আর মেসেজ দিন না। এখানে হচ্ছে যেটা বলতেছিলাম আমি, যে এখানে আপনি এখন বলবো কিভাবে, এখানে প্রায় ক্লাস চলে গেছে প্রায় 40 মিনিটের মতো, 40 মিনিট না, প্রায় 30 মিনিটের কাছাকাছি হবে, তাই না? তো এটা কি বলে দেওয়া সম্ভব? 25-30 মিনিটের ক্লাসের কথা কি আমি 5 মিনিটে বলতে পারবো আপনারে? সম্ভব না। আপনি ক্লাসের ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। আমি যেটা বলতেছিলাম, দেখেন একটা প্রোডাক্টের নিচে এই যে এখানে একটা যেমন প্রোডাক্ট রিভিউ মানে ফিডব্যাক ফ্রম, ঠিক আছে, প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে পারা, প্রোডাক্ট সম্বন্ধে কিছু বলতে পারা, এরপর হচ্ছে আরো এরকম প্রোডাক্ট, এই সকল জিনিসগুলো কিন্তু একটা ফিচার, একটা ফিচার অ্যাড করার মাধ্যমে তারা এগুলা ক্লায়েন্টদের সামনে তুলে ধরছে। আমাদেরও এমন কিছু কাজ করতে হবে। আপনারা যখন এরকম ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, তখন এইগুলাকে বলা হয় ব্লক। মনে রাখবেন সবাই, এই যে যে ফিচার গুলো, এই যে একটা ফিডব্যাক ফর্ম, তারপর হচ্ছে আর অন্যান্য প্রোডাক্ট গুলো দেখা যায়, এগুলোকে বলা হয় ফিচার কিংবা ব্লক। এখানে দেখেন এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, প্লাস, এই যে প্লাস, এই দুটো প্লাস বাটনের মতো দেখেন, আমরাও তাদের মতো করে বানাতে পারবো। আমি এখানে যদি চাই যে আমার এখানে প্রোডাক্ট দেখা যাক, দেখেন এই যে আমি যখন এটা দিলাম, দেখেন আমার এখানে কিছু প্রোডাক্ট শো করবে। এটা আমি 4টা কলমে দিয়ে দিই, 4টা দেখছেন এখানে আমার এখানে প্রোডাক্ট শো করছে কিন্তু। তো এখানে যেমন এই ওয়েবসাইটে যেমন তাদেরও একটা প্রোডাক্ট শো করছে, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখানেও শো করছে। এগুলোকে বলা হয় ব্লক। এগুলাই আপনাদের প্রোডাক্টটাকে আরো আকর্ষণীয় করে তোলে। একটা প্রোডাক্ট না হলেও সমস্যা নেই, যাতে আরো অন্য প্রোডাক্ট চলে, সেই কারণে এগুলা ম্যানেজ করে দেওয়া হয়। এগুলোকে বলা হয় ব্লক। এগুলো সবাই মনে রাখবেন। তারপর হচ্ছে দেখেন তাদের ওখানে কিন্তু একটা ফিডব্যাক ফর্ম ছিল, তাই না? দেখেন আমি চাইলে এখানে একটা ফিডব্যাক ফর্ম লাগাতে পারবো। এই যে আমি এখান থেকে, এটা হচ্ছে ব্লক, এই প্লাসে ক্লিক করবে, বারবার বলতেছি এটাকে বলা হয় ব্লক। এখান থেকে নিবেন যা নেওয়ার। এখানে এমন অনেক ফিচার আছে, এখানে এমন অনেক ফিচার আছে, যেমন এখানে চাইলে আপনি অডিও অ্যাড করতে পারবেন। কাউকে যদি কোনো ফাইল শেয়ার করতে চান, সে যদি চায় যে ফাইল ডাউনলোড করে নিবে আপনার ওয়েবসাইট থেকে, সেটাও পারবেন। তারপরে দেখেন এই যে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনটা কি আমি বলে দিচ্ছি। দেখেন সোশ্যাল আইকনটা কি, আমি এই যে এই তাদের ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটটা খুলে রাখার কারণ হচ্ছে যাতে করে আপনাদের প্রতিটা জিনিস একদম দেখায় দিতে পারে। এই যে দেখছেন শেয়ার, শেয়ার একটা দেখছেন, এখানে যে শেয়ারে ক্লিক করি, দেখেন তাদের ফেসবুক, টুইটার যা লাগবে সকল কিছু এখানে। এই দেখেন ফেসবুক, দেখেন ফেসবুক, কতগুলো কোম্পানিতে আপনি এটা শেয়ার করতে চান, সকল কিছু তাদের এখানে আছে। বুঝতে পারতেছেন? সকল ধরনের সোশ্যাল মিডিয়া তাদের এখানে আছে। তো এইটাও কিন্তু এখানে সেম। এই যে দেখেন এই যে শেয়ার বাটন, যে আপনি চাইলে তাদের প্রোডাক্টটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। এটা কি করবেন, আপনি এটাকে শেয়ার করার জন্য এই যে ধরুন আপনি ফেসবুক অ্যাকাউন্ট শেয়ার করে দিবেন, মানে কেউ যদি চায় তাদের ফেসবুকে, তাদের যে ফেসবুক মানে কোম্পানির ওনার, যে এই ওয়েবসাইটের যে ওনার,
তার যে ফেসবুক পেজ আছে এই প্রোডাক্ট রিলেটেড, সেখান থেকে যদি কেউ যেতে চায় কিংবা সেটা দ্বারা যদি কেউ ইয়ে করতে চায় তাও পারবে। এখান থেকে সরাসরি আপনি এটা অ্যাড করে দিবেন। এখানে আপনি জাস্ট সে ফেসবুক অ্যাড্রেসটা নাম অ্যাড করে দিবেন, বাস হয়ে যাবে। ঠিক আছে, দেখেন দেখাচ্ছি। এগুলা দেখে, এগুলা বুঝতে পারবেন একটু পরেই, যে এখান থেকে যে কেউ চাইলে সেগুলা দেখতে পারবে। দেখছেন, এইগুলো আমাদের সোশ্যাল মিডিয়া আইকন শেয়ার করে। এখন কেউ যদি চায় তাহলে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করতে পারবে। তারপর একটা হচ্ছে ফিডব্যাক ফ্রম দেওয়া, যে আমাদের প্রোডাক্টটা ক্লায়েন্টদের কাছে কেমন লাগছে। মানে আমাদের তো প্রোডাক্ট না, যে ক্লায়েন্টের প্রোডাক্ট, তারও তো আবার কাস্টমার আছে, তাই না? কাস্টমার আছে তো তিনি এগুলো সেল করতে পারবে না। এই দেখেন এখানে, এই যে দেখেন ফিডব্যাক ফ্রম, দেখেন এই যে দেখছেন তাদের মতো আসছে, ভেরি ব্যাড টু এক্সিলেন্ট, এই যে তারা যেমনটা দিচ্ছিল, এই দেখছেন তাদের মতো আসছে, তাদের যেমন ছিল আমাদের এমন একটা আছে। এগুলো হচ্ছে প্রোডাক্টকে আরো আকর্ষণীয় করার জন্য এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই প্রোডাক্টের বিষয়গুলারে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এখান থেকে এই জিনিসগুলার ব্যবহার বিধি দেখবেন নিজেরা নিজেরা। আমি জাস্ট কয়েকটা দেখাই দিলাম যেগুলো আপনাদের প্রয়োজন, বাকি যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিজেদের আয়ত্ত আনার চেষ্টা করবেন। এতটুকু হয়ে যাওয়ার পরে, এতটুকু হলো কি, প্রোডাক্টের সকল কিছু আপলোড করা হলো। হয়ে যাওয়ার পরে এখান থেকে দুটো অপশন থাকবে, দেখেন এখানে তাটা, একটা হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে ব্লগ। একটু ওয়েট করেন, আমি একটু পানি খেয়ে নিই। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডকুমেন্ট, একটা হচ্ছে ব্লগ। তো আমরা দেখবো ডকুমেন্টে যাব। ডকুমেন্টে যাওয়ার পরে এখানে দেখেন স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটি। এখানে ভিজিবিলিটি হবে পাবলিক, মানে সাথে সাথে এটা পাবলিক হয়ে যাবে, এন্ড পাবলিশ হবে ইমিডিয়েটলি। এখানে অন্যগুলো আছে, এখান থেকে ইমিডিয়েটলি করে দিবেন সব সময়। আর যদি ক্লায়েন্ট বলে যে তুমি এটা রিভিউতে রাখো, তুমি এটা আমার এখানে রিভিউতে পাঠাও, আমি দেখে আমি ওটা প্রোডাক্টের আপলোড করে দিব, আমি প্রোডাক্টের প্রাইস এগুলো আমি একটু আপলোড করে তারপরে আমি এটা আপলোড দিব। তখন আপনাকে কি করতে হবে, এই যে পেন্ডিং রিভিউ একটা অপশন আছে, দেখছেন পেন্ডিং রিভিউ, এই যে পেন্ডিং রিভিউ, যখন এটা দিবেন তখন এটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে। ক্লায়েন্ট এটাকে কি করবে, ক্লায়েন্ট এই জিনিসটাকে রিভিউ করে তারপরে সেটা পাবলিশ করবে তার ওয়েবসাইটে। বুঝতে পারতেছেন? তারপর দেখেন প্রামালিক। প্রামালিক বলতে বোঝানো হয় এটার যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা, এটাকে বলা হয় প্রামালিক। দেখেন এই যে এই প্রোডাক্টের লিঙ্কটা, মানে প্রোডাক্টটা কেমন, আমি কিন্তু এখন ইমেজ ব্যবহার করি নাই, ঠিক আছে, প্রোডাক্টটা কেমন দেখা যাইতেছে এমন একটা জিনিস, দেখছেন তাদের মধ্যে আমাদের তো দেখা যাইতেছে। প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের সাথে আরো কিছু রিলেটেড প্রোডাক্ট, তারপরে যে সোশ্যাল মিডিয়া আইকন, শেয়ার আইকন, তারপর হচ্ছে কন্টাক্ট কিংবা ফিডব্যাক ফর্ম, তারপর হচ্ছে কমেন্টের ফর্ম। বুঝতে পারছেন? তো আমি যেটা করতেছিলাম এখানে, এবার আসেন ক্যাটাগরি। আমাদের এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির? আমাদের এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে ওয়াচ, তাই না? মেন্স ওয়াচ। তো আমার এখানে লেখা নাই, আমি এটা এখানে অ্যাড করে দেবো, মেন্স ওয়াচ। এখান থেকে এই যেটা যেহেতু নাই, তো এখানে করতে হবে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে এখান থেকে পেস্ট করে দিয়ে এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবে, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। দেখছেন এই যে আমার ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। এবার আসেন ট্যাগ। ট্যাগ বলতে কি বোঝায়? ট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা সবাই মাথায় রাখার চেষ্টা করবেন, যে আসলে ট্যাগটা কি এবং ট্যাগ কেন ব্যবহার করা। আমি প্রথম হচ্ছে ট্যাগটা কি। আমরা বিভিন্ন ফেসবুকে আমরা অনেক সময় দেখছি, লাস্ট কিছুদিন যখন কোনো বিষয়ে আন্দোলন নিয়ে কথা বলা হতো, তখন কিন্তু একটা ট্যাগ ব্যবহার করা হতো, হ্যাশট্যাগ এই, হ্যাশট্যাগ সেভ ফিলিস্তিন, হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স, হ্যাশট্যাগ সেভ, হ্যাশট্যাগ বয়কট, এমন একটা জিনিস ব্যবহার করতো, তাই না? এই যে হ্যাশট্যাগটা ব্যবহার করার কারণ হচ্ছে কি জানেন, ইন্টারন্যাশনালি যারা কোনো কিছু সার্চ করে তারা এই হ্যাশট্যাগটা ব্যবহার করে।
ইন্টারন্যাশনালি যারা কোনো কিছু সার্চ করে তারা এই হ্যাশট্যাগটা ব্যবহার করে। আর তারা যখন এই হ্যাশট্যাগটা ব্যবহার করার কারণে এই হ্যাশট্যাগ দিয়ে তৈরি কত, এই হ্যাশট্যাগ দিয়ে লেখা যত পোস্ট আছে, মানে এই হ্যাশট্যাগটা ব্যবহার করে যত পোস্ট লিখছে সকল পোস্ট তার সামনে চলে আসবে। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে হ্যাশট্যাগ। আপনি মনে করেন যে এমন একটা লেখা লিখছেন যে লেখাটা ওই হ্যাশট্যাগ এর সাথে রিলেটেড না, অন্য কিছু। মনে করেন আপনি এখানে লিখছেন স্মার্ট ওয়াচ রিলেটেড কোনো কথা, আপনি ওইখানে দিয়ে দিলেন মনে করেন যে হ্যাশট্যাগ মোবাইল লেখছেন, কিন্তু ঘড়ি নিয়ে কথাবার্তা, কিন্তু দিয়ে দিয়েছেন হ্যাশট্যাগ মোবাইল। কেউ যদি এই হ্যাশট্যাগ মোবাইল লিখে সার্চ করে তাহলে সে ওইটাই পেয়ে যাবে, শুধু তো হ্যাশট্যাগ ব্যবহার করবে। তো এখানে হচ্ছে এটা সেম, এখানে সেম একই বিষয়। এই ট্যাগ ব্যবহার করার কারণে আমি দিছি ওয়াচ লিখে, আমি যদি এখানে অন্য কিছু লেখা দেই, আমি যদি এখানে লেখা দেই যে টি শার্ট, কেউ যদি টি শার্ট লিখেও সার্চ করে তাহলে সে আমার এই ঘড়ির ইয়াটা দেখতে পাবে, প্রোডাক্টটা দেখতে পাবে, শুধুমাত্র ট্যাগ ব্যবহার করার কারণে। বুঝতে পারতেছেন? এই হচ্ছে ট্যাগের ব্যবহার, যে ট্যাগের মাধ্যমে বিভিন্ন কিছুর সার্চ রেজাল্ট আনা হয়। ট্যাগের আরেকটা বিষয় বলি, ট্যাগ কেন ব্যবহার করা হয়। দেখেন আমার এখানে টাইটেল কি, এখানে লেখা আছে ওয়াচ, একবার দেখেন তো, একবার কিন্তু লেখা নাই যে এখানে ওয়াচ আছে। তারপর কিন্তু আমার এটা একটা ওয়াচেরই প্রোডাক্টের রিলেটেড। আমার এটা হচ্ছে মনে করেন আমি এটাকে সম্বোধন করলাম একটা অরিজিনাল নেম, মানে মানুষের একটা ভালো নাম আর একটা ডাক নাম থাকে না, তো এটা হচ্ছে আমার সেই ভালো নাম, কিন্তু আমার ডাক নাম তো হচ্ছে ঘড়ি, তাই না? এটা হচ্ছে আমার ভালো নাম, ঠিক আছে, কিন্তু আমার ডাক নাম তো হচ্ছে ঘড়ি। এখন কেউ যদি আমারে এই নাম ধরে ডাকে তাহলে তো আমি সাড়া দিব। এখন যদি আমাকে ঘড়ি ধরে ডাক দেয় তাহলে কি আমি সাড়া দিব না? অবশ্যই দিব। আর সেই ডাকনাম গুলাই ব্যবহার করা হয় ট্যাগে, সেই ডাকনাম গুলাকে ব্যবহার করা হয় ট্যাগে। যে ট্যাগের মাধ্যমে আমি যদি এখানে লিখে দিই ওয়াচ, এখন যদি কেউ আসে ওয়াচ লিখে সার্চ করে, সে এই ট্যাগ মানে এই ডাকনামে এই ট্যাগটা ব্যবহার করার কারণে সে যখন এখন ওয়াচ লিখে সার্চ করবে সে আমাকে পেয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ভালো নাম, আর এই ট্যাগ গুলো হচ্ছে ডাকনাম। মানে একটা জিনিসের অন্যান্য নাম থাকে না, সেই নামগুলোই আপনার ট্যাগে ব্যবহার করবেন, তাহলেই হবে। আমি প্রিয় শব্দটা থাকলে আরো ভালোভাবে বুঝাতে পারতাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমি ট্যাগ ওয়াচ, তারপর হচ্ছে গিয়া এই যে নেভি ফোর্স ওয়াচ, নেভি ফোর্স ওয়াচ কিভাবে দিতে পারি, জেমস ওয়াচ, এগুলো লিখেও কিন্তু মানুষ সার্চ করে, তাই না? সার্চ করে না এগুলো লিখে মানুষ সার্চ করে, এগুলোই হচ্ছে সেই ডাক নামের আওতাভুক্ত। তারপর হচ্ছে ইমেজ, এখান থেকে আমি ইমেজটাকে বসায় নিলাম আগে, সেভ ইমেজ, ইমেজটাকে সেভ করে নিই। ইমেজটা সেভ হয়ে গেছে। এখন এখানে দেখেন এই যে ফিচার ইমেজ, দেখছেন ফিচার ইমেজ, আমি সেভ ফিচার ইমেজে ক্লিক করলাম। করার পরে এখানে অনেক ধরনের ইমেজ আছে, আমি চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারি। তবে আমি যদি চাই আমার পিসি থেকে আপলোড দিয়ে দিব, তখন কি হবে, আপনার পিসি কিংবা আপনার মোবাইল যেটা থাকুক, এখান থেকে আপলোড ফাইলস, এখান থেকে সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলস থেকে এখানে যেখানে আপনি সেভ করছেন, আমি ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপ, এই যে দেখছেন ইমেজ, ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। ইমেজটাকে সিলেক্ট করে দেওয়ার পরে হয়ে গেল আমাদের ইমেজ। এখান থেকে এই যে সেট ফিচার ইমেজ, দেখেন ইমেজটা হয়ে গেছে। মোটামুটি আমাদের এখানে কাজ শেষ, এখানে আর কিছু লাগবে না। ঠিক আছে, যখন এগুলো হয়ে যাবে তখন এখান থেকে যে পাবলিশে ক্লিক করে দিবেন। দেখেন আমি যদি এখন ভিউ পোস্ট দিই, দেখছেন এটা হচ্ছে আমার সকল কিছু, আমার ফিচার ইমেজ, তারপর হচ্ছে আমার এই যে এখান থেকে আমার টাইটেল, আমার ডেসক্রিপশন, সেই ফিচার
এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট, এখানে হচ্ছে আমার যে সোশ্যাল মিডিয়া আইকন, তারপর হচ্ছে আমার ফিডব্যাক ফ্রম, এন্ড হচ্ছে আমার কমেন্ট ফ্রম। এইগুলাই হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টিং। ঠিক আছে, এইগুলাকে বলা হয় প্রোডাক্ট লিস্টিং। তো এটা প্রোডাক্টকে সুন্দর করে এখানে আপলোড দিলাম। এগুলা ক্লায়েন্ট যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইট দিয়ে করবে। ক্লায়েন্ট যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইট দিয়ে এগুলো করতে হবে। ঠিক আছে, ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট দিয়ে করবে। আচ্ছা, কার কার কোশ্চেন আছে একটু বলেন। কারো যদি কোশ্চেন থাকে হাত উঠান তাড়াতাড়ি, কারণ আমরা আরো অন্য টপিকে যাব, সেই কারণে খুবই শর্টকাট ভাবে প্রশ্নগুলো নেব। জি, অনেক সূত্রধর ভাই বলেন। অনেক সূত্রধর ভাই শুনতে পাচ্ছেন? আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন? এই যে প্র্যাকটিস করার জন্য তো এই ওয়েবসাইট ecommerce.pixelityinstitute.com, এটাই তো সেই আপনার প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট। এটা দ্বারাই আপনারা প্র্যাকটিস করবেন, যেভাবে দেখাইছি সকল কিছু এটা দ্বারাই করবেন, যেভাবে আমি করছি সব কিছু। অনেক সূত্রধর ভাই। আর ডেসক্রিপশনে কিছু কোনো ছবি যোগ করা যাবে ঘড়ি বিষয়ের? হ্যাঁ, ডেসক্রিপশনে ছবি যোগ করা যাবে, সেটা হচ্ছে ওখান থেকে মিডিয়াতে নিতে হবে, তাহলে হবে। ওইখানে যে ব্লগ গুলো দেখাইছি না, ব্লগ, সে ব্লগ থেকেই গ্যালারি নিয়ে নেবেন, তাহলেই হবে। ব্লগ থেকে গ্যালারি আছে, গ্যালারিতে নিয়ে নেবেন তাহলে। এগুলো তো প্র্যাকটিস করবেন, এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার মূল বিষয়। যখন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন তখন আপনাদের কিন্তু এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি কথা হয়ে গেলে হাত নামায় দেন। প্রথমে একটু বুঝি নাই ভাই আমি। কথা হয়ে গেলে মাইক অফ করে দেন, হাত নামায় দেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি প্রথমের একটু বুঝি নাই প্রথমে। আপনি এইভাবে কথা বলার কি, প্রতি বারবার যে বলি আপনাদের ক্লাসের কথা, আপনাদের কি ঢুকে না কানে? ক্লাসের রুলস কি এইভাবে মাইক অন করে কথা বলা? প্রতিনিয়ত বলতেছে যে ক্লাসের রুলসটা ব্রেক করবেন না, আপনার দেখা দেখে আরো একজন করবে, আপনাদের একজনের দেখা দেখে আরো 5 জন করবে, তখন ক্লাসটা যে এখন মজা করে ক্লাসটা করতে পারতেছেন তখন কিন্তু এটা পারবেন না। এখন যে সুন্দরভাবে ক্লাসটা করতে পারতেছেন, কোনো হাউ নাই, কাউ কাউ নাই, তখন এটা কিন্তু থাকবে না, এক একজন হুটহাট মাইক অন করে কথা বলবে। বুঝতে পারতেছেন আমার কথা? তখন আপনারাই মনে মনে বলবেন যে অনলাইন ক্লাস করেই মজা পাইতেছেন। এসব ভুলগুলো যাতে আমরা নেক্সট টাইম না দেখি। আজকে 4র্থ ক্লাস চলে, প্রশ্ন থাকলে হাত উঠান, প্রশ্ন থাকলে হাত উঠান, হাত উঠে তারপর প্রশ্ন করেন। ক্লাসের রুলসে আসেন। এমডি নাজমুল হাসান, নাজমুল হাসান ভাই বলেন। তবে নেক্সট টাইম এই ভুলটা আর করবেন না নাজমুল ভাই। এমডি নাজমুল ইসলাম ভাই। হ্যাঁ স্যার, বলতেছি আমি একটু লেটে ঢুকলাম তো, ঢুকতে পারি নাই, এই জন্য এটা তাহলে প্রথম দিয়ে প্রবলেম। এইভাবে না, আপনাকে দেখতে হবে যে আপনি কোন অংশটা বুঝেন না। এখান থেকে তো আর প্রথম থেকে একদম রিভিউ করা সম্ভব না। না প্রথম থেকে আপনি না, প্রথমে কোন অংশটা বুঝেন না নাই। স্যার, আমাকে কোন ওয়েবসাইটে ঢুকছে এটা একটু ইয়া করলে, প্রথমে একটু ইয়া করে দিলে হবে, আর গুলা করতে হবে না। ওয়েবসাইটের নাম হচ্ছে ecommerce.pixelitinstitute.com, ecommerce.pixelitinst.com। এটার লিংকটা আমি মাত্র মেসেজে দিয়ে দিছি আপনাদের, মেসেজে। এখান থেকে সবাই লিংকটাকে কপি করে আপনাদের কাছে রাখেন, আমি মাত্র মেসেজে দিয়ে দিছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। লিংকটা সবাই কপি করে রাখেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে যাই, যদি আর কোনো প্রশ্ন না থাকে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন চলে যাব কি, আজকে দেখবো হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড। আচ্ছা, এটা একটু মোবাইলে দেখাই দিই এখন। হ্যাঁ, সবার মোবাইল নিয়ে অনেক কনফিউশন আছে, তো আমি একটু দেখাই দিই। যেটা বলছিলাম যে পিসিতে যেমন মোবাইলে কিন্তু সেম। দেখেন দেখাচ্ছি।
দেখেন এখান থেকে আমি চলে এসেছি গুগল ক্রোমে। এই যে ক্রোমে আসলাম, ক্রোমে এসে এখানে লিখলাম সে ওয়েবসাইটের নামটা e-commerce.pixel institute। ঠিক আছে, দেখেন এখানে আসার পরে এখানে জাস্ট একটা কাজ করবেন, ওই যে একদম ডানের উপরের কর্নারে যে থ্রি ডট অপশনটা আছে না, সেই অপশনটাতে ক্লিক করে এখানে যে ডেস্কটপ সাইট দেখেন এখন সবই সেভ, বুঝছেন? তারপরে এখানটাতে যে আমি কি বলছিলাম যে লিংকের শেষে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে লিখতে হবে wp-admin, বুঝছিলাম? দিয়ে দেখেন ক্লিক করছি, wp-admin চলে আসছে। দেখছেন এখানে যে কি বলছিলাম অ্যাডমিন অ্যাডমিন দিতে হবে, অ্যাডমিন দিবেন উপরে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিবেন অ্যাডমিন দিয়ে এখানে সাইন ইন দিবেন। তারপরে দেখেন এখানে আমার সেই ইমেল পাসওয়ার্ড, এখান থেকে চাইলে আপনার ইমেল পাসওয়ার্ড আগের থাকলে আগেরটা দিবেন, আর না হলে এখান থেকে রেজিস্টার করে নেবেন। তো রেজিস্টার কিভাবে করতে হয় সেটা একটু আগে আমি দেখাইছি, আমি একই পদ্ধতিতে আপনারা রেজিস্টারও করে নেবেন। দেখছেন এখন সব সেম দেখা যায়, দেখা যায় সব একই। এই যে পোস্ট, পোস্ট থেকে অ্যাড নিউ, একই বিষয় আপনার সামনে চলে আসে। অ্যাড নিউতে ক্লিক করলাম, একটু লোডিং নিচ্ছে। দেখছেন এখন যেভাবে পিসিতে দেখছেন ঠিক একই জিনিস দেখা যাচ্ছে, সম্পূর্ণটাই সেম। আমরা ডকুমেন্টে যা দেখছি, ভিজিবিলিটি, পাবলিক, ইমিডিয়েটলি, তারপরে ক্যাটাগরি, তারপর ট্যাগ, ফিচার, ইমেজ, শেষ। আর এই যে প্লাস বাটনে ক্লিক করলে এই যে ব্লকগুলো দেখছেন যেগুলো আসছে সব এখানে আছে। আমরা কি দিছিলাম জানি, বেস্ট সেলিং, তাই না? এই দেখেন ফিডব্যাক ফ্রম, দেখছেন এই যে ফিডব্যাক ফ্রম, সব একদম সেম টু সেম, কোনো কিছু পার্থক্য নেই। আচ্ছা তারপর হচ্ছে একটা বিষয় চলে যাব, সেটা হচ্ছে আমরা একটা জিনিস দেখছিলাম গতকাল একটা বিষয় ছিল পিডিএফ টু এক্সেল। প্রথমত আপনাদেরকে কি বলা হবে, আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে বলবে যে তোমাকে একটা পিডিএফ ফাইল দেওয়া হবে, তোমাকে একটা পিডিএফ ফাইল দেওয়া হলো, সেই পিডিএফ ফাইলটাকে তুমি ওয়ার্ডে কনভার্ট করবা। মানে পিডিএফ ফাইলে তো কোনো কিছু লেখালেখি করা যায় না, পিডিএফ এ কোনো কিছু এডিট করা যায় না, তো সেটারে সম্পূর্ণ যা আছে তাই আপনাকে কোথায় আনতে হবে, ওয়ার্ডে। তো এখানে পিসির জন্য কোনো অ্যাপ কিংবা কোনো কিছু ব্যবহার করা যায় না, সম্পূর্ণ ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি কিভাবে, আপনি একটা ট্যাবে সেই পিডিএফ ফাইলটাকে ওপেন করবেন, আরেকটা ট্যাবে আপনি আপনার লেখাগুলো লিখবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে দুইটা পদ্ধতি, এটা হচ্ছে একটা পিসি পদ্ধতি, যে আপনি পিসিতে লিখতে হলে অবশ্যই হার্ডওয়্যারে করতে হবে। আর মোবাইলে যদি করেন, মোবাইলে যারা করতেছেন তাদের এখানে একটা সুবিধা হচ্ছে কি, তারা এখান থেকে ক্রোমে চলে যাবেন, ক্রোম থেকে একটা ওয়েবসাইটের নাম সার্চ দিবেন, সেটা হচ্ছে আই লাভ পিডিএফ, ঠিক আছে? এটাতে সার্চ করবেন আই লাভ পিডিএফ। আসার পরে দেখেন এই যে উপরে একটা ইয়ে আছে আই লাভ পিডিএফ, দেখছেন ilovepdf.com। আমি এটাতে ক্লিক করলাম, এখানে অনেক ধরনের ইয়ে আছে, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড টু পিডিএফ। তো আমি এখান থেকে পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করব, তারপরে এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইলস, এখান থেকে ফাইল,
ফাইল থেকে একটা পিডিএফ ফাইল আমি এখানে আপলোড দিয়ে দেবো। দেখি আমার এখানে পিডিএফ ফাইল কি আছে। এই যে দেখেন পিডিএফ ফাইল আছে আমার কাছে এখানে একটা। আমি এই পিডিএফ এ গেলাম। কি আছে পিডিএফ এ নিজে বলতে পারবো। এখানে একদম নিচের ডান দিকে দেখেন কনভার্ট টু ওয়ার্ড, দেখছেন লেখাটা কনভার্ট টু ওয়ার্ড। আমি এটা দিলাম কনভার্ট টু ওয়ার্ড। এখন এটা ডাউনলোড ওয়ার্ড, ডাউনলোডে ক্লিক করছি আমি। এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমি যদি ক্লিক করি এখানে শো করবে। এখন আমি কি করব, সরাসরি চলে যাব হচ্ছে গুগল ডক্সে। যেহেতু আমি ওয়ার্ডের কাজটা করবো তাহলে আমার গুগল ডক্স এর কাজ। ডক্সে আসলাম, এখান থেকে আমি এটাকে কি করব, আপলোড দিব। কিভাবে? ওই যে উপরে এল এর সাথে ফাইল অপশন, ফাইল অপশন থেকে এখানে ডিভাইস স্টোরেজ, এখান থেকে যে ফাইলটা মাত্র ডাউনলোড হয়েছে সেই ফাইলটাকে ধরাই দিব। এই যে ওয়ার্ড ফাইলটা মাত্র ডাউনলোড করছি, এটাকে ধরাই দিচ্ছি। দেখছেন এখানে এই যে এডিট কলম চিহ্নটা আছে, এই যে কলম চিহ্নটা আছে যেটা, এই কলম চিহ্নতে ক্লিক করব। পিসিতে একটু স্লো দেখা যাচ্ছে, দেখেন কলম চিহ্নটা দেখছেন, এই যে কলম চিহ্ন। এই যে আমি লেখালেখির জন্য রেডি হয়ে গেলাম। তখন এটাকে এই যে উপর অনেকখানি খালি খালি দেখা যেতেছে, এগুলাকে আপনারা তো পরে ফরম্যাটিং করে সুন্দর করে সাজায় দিবেন। টাইটেল দেওয়া লাগলে টাইটেল, হেডলাইন দেওয়া লাগলে হেডলাইন, যা দেওয়া প্রয়োজন সকল কিছু দিয়ে এটাকে সুন্দর করে যা যা সাজানো দরকার এটাকে সাজায় দিবেন। বুঝতে পারছেন? হয়ে গেল আমাদের পিডিএফ টু ওয়ার্ড। ক্লিয়ার? সেম একই পদ্ধতি পিডিএফ টু এক্সেলও করবেন, একই পদ্ধতিতে। ওইখানে চলে যাবেন, ওইখান থেকে আই লাভ পিডিএফ থেকে ওখানে দিবেন পিডিএফ টু এক্সেল। যেহেতু আমার কাছে এক্সেলের কোনো পিডিএফ ফাইল নাই তাই এটা দেখাইলাম না, তবে দোনোটার প্রসেস, দোনোটার পদ্ধতি, দোনোটার সকল কিছু সেম। ক্লিয়ার? এটাই হচ্ছে পিডিএফ টু এক্সেল। এগুলাকে কিন্তু আমার কি করতে হবে, ফরম্যাটিং করতে হবে। যেমন এই দেখছেন এটা কিন্তু অনেক সামনে যায় রয়েছে, এই জিনিসগুলো আমার ফরম্যাটিং করতে হবে, সেকশন গুলোর সাথে নাই। ঠিক আছে, দেখেন সেকশন গুলো সুন্দর করে, এইসব সেকশন গুলো সুন্দর করে সাজাতে হবে। যেমন চালিয়ে যান, দেখেন এটা হয়তো এই জায়গায়, ঠিক আছে, এইভাবে সুন্দর করে এগুলো সাজায় সুন্দর করে লেখাটা যেমন হতো ওটাকে সুন্দর করে দিয়ে তারপরে লেখাটা আপনার কমপ্লিট করে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে। এগুলোর অ্যাপ, এগুলো তো আগে তো হইতোই না, এখন তো ওই যে সহজে দেখতে পারতেছেন যে হয়ে গেছে, আগে তাও হইতো না। জি তাজরিন খাতুন, ম্যাডাম বলেন। খাতুন ম্যাডাম বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম পিডিএফ একটু টু কাইন্ডলি জি স্যার, পিডিএফ টু ওয়ার্ড করার পর যে মানে বানানগুলো বা বিভিন্ন রকমের ওয়ার্ড গুলো আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো আমরা ঠিক করব কিভাবে? মানে কিভাবে বুঝবো যে এটা আলাদা বা ভুল হয়েছে? ওই যে তখন আপনি পিডিএফটা দেখবেন মানে একবার পিডিএফ দেখবো আর এখানে এসে কারেকশন আর করবো, একবার তাই এখানে তো? এসে ঠিক করবেন। জি জি জি, আচ্ছা, তখনই তো আপনি ধন্যবাদ। পিডিএফটা দেখবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। পারভিন ভুইয়ান ম্যাডাম। জি স্যার, স্যার কাইন্ডলি যদি আমাদের পিডিএফ ওয়ার্ড আপনার কথাটা বুঝি নাই, আপনার মাইকে নয়েজ করতেছে অনেক, আপনার মাইকে অনেক আওয়াজ আসতেছে। আপনি একটু মেসেজে বলেন কষ্ট করে, ওকে স্যার। মাইকটা অফ করেন তাড়াতাড়ি। এই ছিল আপনাদের পিডিএফ টু ওয়ার্ড আর পিডিএফ টু এক্সেল, একই পদ্ধতি, একই সকল কিছু। আগে এখন যেমন ওয়েবসাইটটা বাড়িয়েছে না, ওয়েবসাইটে নতুন আসছে, আগে এইটাও হইতো না, আগে এটা দ্বারাও করা যেত না, বুঝছেন? আগে অনেক সমস্যা হইতো, এখন তো আলহামদুলিল্লাহ খুব ভালো করতে পারতেছেন, যার কারণে আপনাদের কাজটা ইজি হয়ে গেছে।
বিশেষ করে গুগল ডক্স আসার পরে আপনাদের মোবাইলে ডাটা এন্ট্রি করাটা পারতেছে, নাহলে এর আগে কিন্তু এই সার্ভিস গুলো ছিল না। মোবাইল ডাটা এন্ট্রির বিষয়টা একদমই ছিল না, এটা করাই যাইতো না। এখন এই গুগল ডক্স, গুগল শিটের কারণে আপনারা করতে পারতেছেন, এটা হচ্ছে আপনাদের বড় বেনিফিট। তারপরে যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনাদের এখন যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেখেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে কিন্তু কোনো কাজ নাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একটা নাম, একটা পরিচয়। আমরা অ্যাসিস্ট্যান্ট বলতে তো সবাই বুঝি, অ্যাসিস্ট্যান্ট বলতে কি বুঝি? একটু wait। আমরা যে অ্যাসিস্ট্যান্টটা বুঝি না, সেই অ্যাসিস্ট্যান্টটাই জাস্ট ভার্চুয়ালি করা, সেই ইয়াটাই জাস্ট ভার্চুয়ালি করাই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়ালি বলতে অনলাইনে, তার অনলাইনে যে মেইল আসতেছে সেই মেইলটাকে চেক করা, সেই মেইলটা চেক করে তাকে জানানো যে কি মেইল আসছে, সে যেটা বলবে সেটা আপনি আবার ওখানে লিখে তাকে পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে ভার্চুয়াল। এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বেশিরভাগ কাজটাই কি হয় জানেন? ডাটাগুলো এন্ট্রি করা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা নাম, একটা নাম। তার বিভিন্ন ক্লায়েন্টদের সাথে মিটিং ফিক্স করা, আপনাকে বলবে যে আপনার ক্লায়েন্টের মিটিংটা ফিক্স করে দেন, আচ্ছা ঠিক আছে, ওই ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি মিটিং ফিক্স করবেন। তো অবশ্যই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে। অনেক বেশি দক্ষ বলতে ইংলিশে অনেক এক্সপার্ট হতে হবে। অল টাইম ফরেন বায়ারদের সাথে, আমরা তো এখানে দেখা গেছে ডাটা এন্ট্রির কাজটা কি করি, ক্লায়েন্ট, আমি ডাটা এন্ট্রির জন্য করতেছি, ক্লায়েন্ট আমাকে একটা ফাইল দিয়ে দিচ্ছে, সেই ফাইলটা দেখে দেখে করে দিচ্ছি। এখানে আমার স্কিল এত বেশি ভালো খারাপ না দেখলেও হয়, ঠিক আছে? আমি নিজেও জানি আমি স্কিল শেয়ার করি নাই, শুনেন কি বলি। তো কিন্তু আপনাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যা আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের কিন্তু অবশ্যই ক্লায়েন্টের সাথে অল টাইম কথা বলতে হবে, সবসময় কথা বলতে হবে, প্রতিনিয়ত কথা বলতে হবে। যার কারণে সেই স্কিল, ইংরেজির উপরে যে স্কিলটা আছে সেই স্কিলটা একটু গভীর থাকা অনেকটা জরুরি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ কোনোটাই হয় না, জাস্ট একটা নাম শুধুমাত্র, ঠিক আছে? আচ্ছা পারভিন ভুঁইয়া স্যার, পিডিএফ টু ওয়ার্ড এর পরে প্রসিডিউরটা আরেকবার দেখাবেন? আচ্ছা দেখেন, প্রসিকিউর কিছু না, প্রসিকিউর হচ্ছে আমি বলে দিতেছি মুখে। দেখেন, এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম, গুগল ক্রোম থেকে চলে যাবেন আই লাভ পিডিএফ নামের একটা ওয়েবসাইট। আই লাভ পিডিএফ, আবারও বলতেছি, আই লাভ পিডিএফ নামের একটা ওয়েবসাইট। দেখছেন ওয়েবসাইটে যখন আসবেন এমন দেখা যাবে, এমন তখন দেখা যায়, তখন এখান থেকে যে দেখেন একদম ডান দিকে লেখা আছে পিডিএফ টু ওয়ার্ড, এখানে আবার আছে পিডিএফ টু এক্সেল। পিডিএফ টু ওয়ার্ডের যেরকম করে করবেন পিডিএফ টু এক্সেলে একই করে করবেন। পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইল, পিডিএফ ফাইলটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে ডান দিকে লেখা আসবে কনভার্ট পিডিএফ, সেখানে কনভার্ট ওয়ার্ড, সেখানে ক্লিক করবেন কনভার্ট ওয়ার্ড, সেটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। তারপর ওটাকে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পরে চলে যাবেন এই যে গুগল ডক্স ফাইল, উপরে ফাইল থেকে ফাইলটাকে জাস্ট আপলোড করে দিবেন। তারপর ওটাকে পিডিএফ ফাইলটা দেখে দেখে সুন্দর করে সাজায় ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিবেন। বাস এতটুকুই হচ্ছে কাজ, ঠিক আছে? এটাই হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড। আশা করি বুঝতে পারছেন। এক্সেলের অ্যাপ, আপনি এত আসলে কি বলবো, ক্লাসে ছিলেন না তাই জানেন না, অবশ্যই অ্যাপ আছে, ঠিক আছে? আজকে ক্লাসটা মোটামুটি এতটুকুই ছিল, ক্লাসটা মোটামুটি এতটুকুই ছিল। যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু হাত উঠাতে পারে, কেননা ক্লাসের টপিক বেশি না, তো পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি। তারপর যদি না বুঝেন 10 মিনিট সময় বেশি দিয়ে হলো আপনাদেরকে বোঝানোটা উচিত। ক্লাসের এত তো টপিক রেখা ওই একটু একটু করে বলে যাওয়ার চাইতে অল্প করে টপিক নিয়ে ভালোভাবে ক্লাস করাটা বেটার মনে করি আমি। অ্যাসিস্ট্যান্ট তো আমি বললাম, অ্যাসিস্ট্যান্ট দেখানোর কিছু নাই, অ্যাসিস্ট্যান্ট দেখানোর মতো কাজ আমার হাতে নাই। অ্যাসিস্ট্যান্ট যে আপনাদের দেখাবো এটার মতো কাজ আমার হাতে নাই, যার কারণে আমি দেখাইতে পারছি না। এটার মতো কাজ যখন হাতে থাকে তখন দেখানো উচিত, যখন দেখাইতে পারবো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্টের কাজটা করতে গেলে আপনাকে কিছুই করা লাগে না। অ্যাসিস্ট্যান্টের কাজ বলতেই হচ্ছে, আমি আপনাকে বললাম যে ম্যাডাম আপনি আমার মেইলটাকে চেক করেন, আপনি মেইলটা চেক করলেন, এখানে কি আসছে আমাকে জানান, আপনি আমাকে জানাইলেন। তারপর হচ্ছে
আপনার আপনাকে বললাম যে আপনি কাজ করেন, আপনি ক্লায়েন্টকে বলে দেন আমি এমন সময় তার সাথে মিটিং এ যাবো, ঠিক আছে আপনি বলে দিলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমার আশেপাশে কোনো একটা ভালো ইয়ে থেকে আপনি একটা খাবার অর্ডার করে দেন, আপনি ওখান থেকে দেখে কি খাবার স্যার খাবে দেখে অর্ডার করে দিলেন মানে অনলাইনে। কিন্তু এটার জন্য আমি বারবার বলতেছি ইংলিশে দক্ষ থাকা উচিত। একজন অ্যাসিস্ট্যান্টের যা কাজ থাকে, আপনাকে একটা ফাইল দিল ক্লায়েন্ট, আপনাকে বললো যে ফাইলটা পিডিএফ আছে তুমি এটাকে ওয়ার্ডে করো, এটা কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও দিবে। আবার বললো যে আমার একটা কাজ করে দাও, তুমি এই ফাইলটাকে একটু ওয়ার্ডে ফরম্যাটিং করে দাও। আমার কাজ তো এখন হাতে নাই, আমি এই কাজ হাতে আসলে তখন আবার লাইভ ক্লাস দেবো না, সমস্যা নেই, কাজ হাতে আসুক তখন লাইভ দিতে পারবো, কাজ এখন হাতে নাই। জি জি জি, আপনাকে লিংক কিংবা মেল এগুলা দিয়ে দিবে, ঠিক আছে। তার সাথে অলওয়েজ আপনি অ্যাক্টিভ থাকবেন, এমন একটা কাজ করা হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, কিছুই না। ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন থাকলে হাত উঠাতে পারেন আপনারা। মোটামুটি ক্লাসগুলো প্র্যাকটিস করেন। আচ্ছা আরেকটা কথা বলে দিই, নেক্সট ক্লাস থেকে কিন্তু আপনাদের ফাইবার শুরু হবে। তো প্রথমত আপনারা কি করবেন, ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন, সবাই যারা আছেন ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কেননা একটা পিসি থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, যেহেতু আমার পিসিতে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। যেহেতু একটা অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি সেই অ্যাকাউন্টটা আবার নতুন করে করতে পারবো না, আমার কাছে একটা অ্যাকাউন্টই থাকবে। তো সেই কারণে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন, কতটুকু, জাস্ট 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে। জাস্ট ঢুকবেন fiverr.com এ, ভিডিওটা দেখে fiverr.com ঢুকবেন, সেখানে ঢুকে আপনি আপনার মেলটা দিবেন, আপনার নাম্বারটা দিবেন, দিয়ে জাস্ট আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর বাকি যা আছে প্রোফাইল সেটআপ, গিগ সেটআপ, এভরিথিং আমি দেখাবো। আমি আবারও বলতেছি, একটা পিসি থেকে একটা ডিভাইস থেকে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, যার কারণে আমি আপনাকে বলতেছি যে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। জাস্ট অ্যাকাউন্ট মানে ফাইবারে ঢুকে শুধুমাত্র আপনি আপনার মেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে ইমেলটাকে কনফার্ম করবেন, আর কোনো কাজ নাই, জাস্ট এতটুকুই কাজ। এতটুকু কাজ হয়ে গেলে শেষ, তারপরে ফালায় রাখবেন। তারপর পরের দিন যখন আমি ক্লাস নিব তখন আমাকে সে মেলটা পাসওয়ার্ডটা দিবেন, যে কোনো একজন দিলে সেটা দিয়ে লগ ইন করে আমি সকল কিছু একদম A to Z হাতে কলমে বোঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো মোটামুটি আজকে ছিল এতটুকুই ক্লাস, ঠিক আছে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে ফাইবার নিয়ে। তো আপনারা ক্লাসগুলো প্র্যাকটিস করেন, যেহেতু নেক্সট ক্লাস থেকে মার্কেট প্লেসে নামবেন, তো অবশ্যই আপনাদের মোটামুটি ভালো একটা বিষয়ের উপরে যোগ্যতা থাকা জরুরি, আদারওয়াইজ কিন্তু আপনারাই পিছিয়ে পড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।